হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করব যে তোমরা সবাই প্রত্যেকেই খুব ভালো আছো। তো আমরা গত ভিডিওতে বৃদ্ধি এবং বিকাশের অর্থটা শেষ করেছি। তো আজকের ভিডিওতে আলোচনা করব কি ফ্যাক্টরস অফ ডেভেলপমেন্ট। ফ্যাক্টরস অফ ডেভেলপমেন্ট অর্থাৎ বিকাশের বিভিন্ন উপাদান। ঠিক আছে, তো আজকের আলোচনার বিষয় কি বিকাশের উপাদান। এইটাই হচ্ছে কি আজকে আমাদের পাঠ। আচ্ছা, তো প্রথমেই বলি যে তোমরা হয়তো শুনে থাকবে বা তুমি হয়তো শোনোনি, তুমি যখন জন্মগ্রহণ করেছিলে কেউ না কেউ তোমাকে দেখে বলেছিল যে তুমি তোমার মায়ের মতো দেখতে, অথবা তুমি তোমার বাবার মতো দেখতে, অথবা কেউ তোমায় বলেছে যে তুমি তোমার দাদুর মতো দেখতে। আর এখন তুমি যখন কোনো শিশুকে দেখো বা দেখতে যাও বা দেখে থাকবে যখন, তখন তুমিও এই মন্তব্য করে থাকো যে ছেলেটির মুখটা তার পুরো মায়ের মতো, অথবা ছেলেটির দৈহিক অঙ্গ প্রত্যঙ্গগুলো বা ছেলেটির আকার আকৃতি তার বাবার মতো কি তার দাদুর মতো। এমন কথাগুলো আমরা শুনে থাকি। আশা করব যে তোমরাও শুনেছো। আবার এও আমরা শুনে থাকি যে যখন দেখলাম যে কোনো একটা শিশু বা কোনো একটা ছেলে খুব খুব খারাপ, ঠিক আছে, যে পড়াশোনা করে না, রাস্তায় রাস্তায় ঘোরাঘুরি করে, তো এইরকম ছেলেদের আমরা দেখার পরে আমরা কি বলি যে তার বাড়ির যে পরিবেশ, তার বাড়ির যে লোকজন তারাই কেমন, তার বাবা এইরকম, তার বাড়ির লোকজন এইরকম, এই কাজ করে, তো তাদের ছেলে মেয়ে কেমন আর হবে। ঠিক আছে, তো এইভাবে আমরা মন্তব্যগুলো করে থাকি। তো এই সমস্ত বিষয়গুলো নিয়েই হচ্ছে আজকে আমাদের পাঠ। তো দেখো, আমরা এখানেও জানবো যে আমাদের বিকাশ বা ডেভেলপমেন্ট যে ঘটে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে, সর্বোপরি সমগ্র দেহের যে ডেভেলপমেন্ট ঘটে, সেখানে যে উপাদানগুলো রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ দুটি উপাদান, মানে বিকাশের উপাদানগুলিকে মোটামুটি দুটি ভাগে ভাগ করা যায়। সেই দুটো উপাদান কি কি? এক হচ্ছে কি বংশগতি, এক হচ্ছে কি বংশগতি, ঠিক আছে, আর একটা কি পরিবেশ। তাহলে বিকাশের দুটি উপাদান, একটা হচ্ছে কি বংশগতি এবং আর একটা হচ্ছে পরিবেশ। তো আমরা আজকের ভিডিওতে বংশগতি সম্পর্কে আলোচনা করব এবং পরবর্তী ভিডিওতে আলোচনা করব পরিবেশ। বংশগতি বিষয়ে আমরা ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে। দেখো, তাহলে আমরা প্রথমে জানবো যে বংশগতি কি। বংশগতি হচ্ছে সেই সমস্ত দৈহিক মানসিক বৈশিষ্ট্যাবলীর সমন্বয় যেগুলো শিশু জন্ম লগ্নে বা জন্মের সময় তার পিতামাতা এমনকি তার পূর্বপুরুষদের কাছ থেকে সংগ্রহ করে। তাহলে বংশগতি হচ্ছে এটা, যে বংশগতি বলতে সেই সমস্ত বৈশিষ্ট্যগুলোকে বোঝানো হয়, সে দৈহিক হতে পারে, মানসিক হতে পারে, যে বৈশিষ্ট্যগুলো সে তার পিতামাতা অথবা তার পূর্বপুরুষদের কাছ থেকে সংগ্রহ করে বা পূর্বপুরুষদের কাছ থেকে নিয়ে আসে। এটা হচ্ছে বংশগতি। এই বংশগতি শব্দটির ইংরেজি প্রতিশব্দ একটা রয়েছে, সেটা কি হেরিডিটি, HEREDITY। এটা হচ্ছে কি ইংরেজি প্রতিশব্দ হেরিডিটি। এই হেরিডিটি কথাটি একটি ল্যাতিন শব্দ থেকে এসেছে। সেই ল্যাতিন শব্দটি কি না হেরিডিটাস, HEREDITAS, হেরিডিটাস। এই হেরিডিটাস শব্দের অর্থ কি? এই হেরিডিটাস শব্দের অর্থ হলো শিশু উত্তরাধিকারীর কাছ থেকে যা কিছু
পেয়ে থাকে। তাহলে আমরা জানলাম কি না, বংশগতি শব্দের ইংরেজি প্রতিশব্দ হেরিডিটি, যেটা এসেছে ল্যাতিন শব্দ হেরিডিটাস থেকে, যার অর্থ হচ্ছে শিশু উত্তরাধিকারীর কাছ থেকে যা কিছু পেয়ে থাকে, অর্থাৎ তার নিজস্ব সম্পত্তি। তো এটাই হচ্ছে বংশগতির ব্যুৎপত্তিগত অর্থ। আর বংশগতি কাকে বলে সেখানে আমরা বললাম যে বংশগতি বলতে শিশুর সেই সমস্ত দৈহিক এবং মানসিক বৈশিষ্ট্যগুলোকে বোঝায় যেগুলো সে তার জন্মের সময় পিতামাতা অথবা পূর্বপুরুষদের কাছ থেকে নিয়ে জন্মায়। ঠিক আছে, তো এই বংশগতির ধারক এবং বাহক হলো কি জিন। এই বংশগতির ধারক এবং বাহক, আচ্ছা একটু কালারটা চেঞ্জ করি, তাহলে বংশগতির ধারক এবং বাহক, বংশগতির ধারক এবং বাহক হলো কি জিন। বংশগতির ধারক এবং বাহক হলো কে? এই জিন। এই জিন কোথায় থাকে? এই জিনটা আবার কি? এই জিন হচ্ছে আমাদের দেহ কোটি কোটি কোষ দ্বারা গঠিত। এই প্রত্যেকটা কোষের মধ্যে থাকে নিউক্লিয়াস, এবং সেই নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমোজোম, সেই ক্রোমোজোমের মধ্যে থাকে জিন। এই জিন ডিএনএ দ্বারা গঠিত হয়। এই জিন কি? তাহলে জিন কোথায় থাকে? তাহলে প্রথমে কি হবে না কোষ, তাই তো, মানব কোষ। তাহলে মানব কোষের মধ্যে থাকছে কি নিউক্লিয়াস, এবং এই নিউক্লিয়াসের মধ্যে থাকছে কি ক্রোমোজোম। ঠিক আছে, আর ক্রোমোজোমের মধ্যে থাকছে কি জিন। এই জিন কি দ্বারা গঠিত? এই জিন ডিএনএ দ্বারা গঠিত। ডিএনএ, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। এই ডিএনএ এর পুরো নাম হচ্ছে কি ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। এই জিন হলো বংশগতির ধারক এবং বাহক। এই জিনের মধ্যেই পিতামাতা এবং তার পূর্বপুরুষের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো থাকে, যেগুলো শিশু জন্মানোর সময় এই বৈশিষ্ট্যগুলো সংগ্রহ করে নিয়ে জন্মগ্রহণ করে। ঠিক আছে, তাহলে দেখো আমরা জানলাম যে বংশগতি মাধ্যমে কিভাবে শিশু বংশগতির বিভিন্ন বৈশিষ্ট্যগুলোকে নিয়ে জন্মগ্রহণ করে, সেটুকু আমরা জানলাম। তো এখানে আর একটা বিষয় জানবো, এই যে জিন, এই জিন শব্দের ইংরেজি প্রতিশব্দ কি? জিন শব্দের ইংরেজি প্রতিশব্দ জেইএনই, জিন। এই জিন শব্দটি গ্রিক শব্দ। কি শব্দ? গ্রিক শব্দ জিনেসিস, জিইএনইএসআইএস, জিনেসিস শব্দ থেকে এসেছে। এটা কি গ্রিক শব্দ, ঠিক আছে, গ্রিক শব্দ, যার অর্থ হচ্ছে কি জন্ম, যেটাকে আমরা বলি বর্ন, বিওআরএন, বর্ন। তাহলে এই জিনের আমরা ব্যুৎপত্তি জানলাম। এই জিনের বা এই জিন কথাটা বা জিন তত্ত্বের জনক, এটা জেনে রাখা ভালো যে জিন তত্ত্বের জনক, জিন তত্ত্বের জনক হলেন, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হতে পারে, তিনি কে না গ্রেগর জোহান মেন্ডেল। গ্রেগর জোহান মেন্ডেল, ইনি হচ্ছে জিন তত্ত্বের প্রবর্তক বা জিন তত্ত্বের জনক বলা হয়। তাহলে আমরা জেনে নিলাম যে বংশগতি কাকে বলে এবং সেখান থেকে শিশু কিভাবে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো নিয়ে জন্মগ্রহণ করে। তো এবার আমরা জানবো যে এই বংশগতির কি প্রকার রয়েছে বা কি বিভাগ রয়েছে। তোমরা এগুলো একটু খাতায় নোট করে নিবে, ঠিক আছে, তাহলে পরে যখন তোমরা পড়বে আর সমস্যা তৈরি হবে না। ঠিক আছে, তো এবার আমরা দেখব কি এই বংশগতিকে আমরা মোটামুটি তিনটি ভাগে ভাগ করি। এক হচ্ছে দৈহিক বংশগতি,
2 হচ্ছে মানসিক বংশগতি, মানসিক বংশগতি, এবং 3 হলো জৈব মানসিক বংশগতি, জৈব মানসিক বংশগতি। এর মানেটা হলো যে একটা শিশুর মধ্যে যে মিলগুলো রয়েছে, মানে একটা শিশু যখন জন্মগ্রহণ করলো তখন আমরা বললাম যে সে তার বাবার মতো দেখতে, মানে সেই শিশুটির চেহারা বা তার বিভিন্ন আকার আকৃতিগুলো তার বাবার মতো কিংবা তার মায়ের মতো কিংবা তার দাদুর মতো হয়ে থাকে। তো সেক্ষেত্রে তাহলে তার দেহের বিভিন্ন আকার আকৃতির কথা বলছি, তাহলে সেটা কোন ধরনের বংশগতি হবে? যদি তার ইচ্ছা, চাহিদা, আকাঙ্ক্ষা এগুলো যদি তার ঠাকুমার মতো বা তার মায়ের মতো হয়ে থাকে, তখন সেগুলো তার মায়ের বৈশিষ্ট্যের সঙ্গে মিলছে, ঠিক আছে? তো সেটা কি ধরনের বংশগতির মধ্যে যাচ্ছে, তো সেগুলো আমরা দেখব। প্রথমে দেখো দৈহিক বংশগতি। দৈহিক বংশগতি বলতে বোঝায় একটি শিশু যখন সে জন্মগ্রহণ করে তখন সে তার পিতামাতা বা তার পূর্বপুরুষদের কাছ থেকে যে সমস্ত দৈহিক বৈশিষ্ট্যগুলো নিয়ে জন্মায়, যেগুলো প্রায় একই রকম হয়ে থাকে আমরা বলে থাকি, তো সেগুলো কি কি দৈহিক বংশগতির মধ্যে পড়ে? দৈহিক বংশগতির মধ্যে পড়ে তার গায়ের রং পড়ে, গায়ের রং, চুলের রং, চোখের তারার রং, ঠিক আছে? তাহলে গায়ের রং, চুলের রং, চোখের তারার রং, মুখের গঠন, ইত্যাদি, ঠিক আছে? তাহলে এগুলো দৈহিক বংশগতির মধ্যে পড়ছে। তাহলে দৈহিক বংশগতিটা কি না? দৈহিক বংশগতি বলতে শিশু যে সকল দৈহিক বিভিন্ন বৈশিষ্ট্যগুলো জিনগতভাবে সঙ্গে নিয়ে জন্মগ্রহণ করে, সেগুলো হচ্ছে দৈহিক বংশগতি। তার মধ্যে গায়ের রং, চুলের রং, চোখের তারার রং, ঠিক আছে? ভ্রুর আকৃতি হয়ে থাকে, ঠিক আছে? তোমরা লিখতে পারো যে ভ্রুর আকৃতি, ঠিক আছে? এগুলো হচ্ছে দৈহিক বংশগতি। এবার দেখো আসছে কি মানসিক বংশগতি। মানসিক বংশগতি বলতে কি? মানসিক বংশগতি বলতে শিশুর তার যে চিন্তা, তার কল্পনা, তার আকাঙ্ক্ষা, তার ইচ্ছা, তার চাহিদা, তার প্রবণতা, তার প্রবৃত্তি, এগুলো হচ্ছে কি তার মানসিক বংশগতির মধ্যে পড়ে। তাহলে কি কি মানসিক বংশগতির মধ্যে থাকছে? তার প্রক্ষোভমূলক যে দিকগুলো, ঠিক আছে? সেখানে কি কি? তার চিন্তা, কল্পনা, ইচ্ছা, চাহিদা, প্রবণতা, বুদ্ধি, সৃজন ক্ষমতা, এটা বুদ্ধির সঙ্গে সমার্থক কিছুটা, প্রবৃত্তি ইত্যাদি। তাহলে এগুলো তার হচ্ছে মানসিক বংশগতি, যেগুলো সে তার পূর্বপুরুষদের কাছ থেকে এই বৈশিষ্ট্যগুলো সে নিয়ে জন্মগ্রহণ করে। তো এবার আসবো কি জৈব মানসিক। এবার কিছু কিছু বিষয় আছে যেগুলোর ক্ষেত্রে কিন্তু দৈহিক বিষয়গুলো কাজ করছে, আবার মানসিক বিষয়গুলো কাজ করছে। যেমন দেখো মেজাজ। মেজাজ একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। মেজাজ বা যেটাকে আমরা ইংরেজিতে বলি কি মুড, MOOD, মুড। এই মেজাজ কিন্তু শুধুমাত্র যে মানসিক দিক থেকে আমরা যদি কোনোভাবে কষ্ট অনুভব করি মনের দিক থেকে, সেখানে যে শুধুমাত্র মেজাজ খারাপ হয় বা মনে কেবল আনন্দ পেলে যে মেজাজ ভালো থাকে বা আমরা খুশি থাকি, এমনটা কিন্তু নয়।
দৈহিক কোনো কারণেও কিন্তু মেজাজ খারাপ হতে পারে বা ভালো হতে পারে। তাহলে দেখো এক্ষেত্রে কি হয় যে দৈহিক বংশগতি ও মানসিক বংশগতি উভয়ে কাজ করে। তো এই কারণে এটাকে বলা হয় যে জৈব মানসিক বংশগতি। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে বংশগতির প্রকারভেদ, মানে বংশগতি কোন কোন বৈশিষ্ট্যগুলো নিয়ে শিশু জন্মগ্রহণ করছে। আচ্ছা, তো এটা আমরা জানলাম। আশা করবো যে তোমরা বুঝতে পারছো। যে জায়গাগুলোতে সমস্যা হবে তোমরা কমেন্টে জানাবে। আর এখানে আমি বলে রাখি যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যেখানে তোমরা যুক্ত হতে পারো, তোমাদের সমস্যাগুলো তোমরা সেখানে জানাতে পারো। ঠিক আছে, আর তোমরা যারা এই চ্যানেলে নতুন রয়েছে তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে চ্যানেলের সঙ্গে থাকবে। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি, তাহলে দেখো আমরা জানলাম যে বংশগতি কাকে বলে, বংশগতির ব্যুৎপত্তিগত অর্থ, সেখানে জিনের ব্যুৎপত্তিগত অর্থ জানলাম, সেখানে বংশগতির প্রকারভেদও জানলাম। তো এবার আমরা জানবো যে বিকাশের উপাদান বংশগতি। আমরা তো বংশগতি নিয়ে পড়ছি না, আমরা বংশগতি সম্পর্কে আর বেশি কিছু জানার প্রয়োজন নেই, কারণ আমাদের চ্যাপ্টারটা বংশগতির উপরে নয়, আমাদের চ্যাপ্টারটা হচ্ছে বিকাশের উপাদানের উপরে। সেখানে বংশগতি কি প্রভাব ফেলছে সেটা আমরা জানবো। তো সেক্ষেত্রে বংশগতি সম্পর্কে সামান্য যদি না ধারণা থাকে তাহলে আমরা বুঝতে পারবো না, সে কারণে বংশগতি সম্পর্কে সামান্য আলোচনা। তো এবার আমরা দেখবো যে শিক্ষার্থীর উপর সত্যিই কি বংশগতির প্রভাব আছে। তো সে কারণে বিভিন্ন মনোবিদগণ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছেন, সেগুলো আমরা একটু ধীরে ধীরে জেনে নেব। ফার্স্ট জানবো কি, নিউম্যান। নিউম্যান কি পরীক্ষা করেছিলেন? নিউম্যান হলেন একজন বিখ্যাত মনোবিদ। তিনি 1937 সালে 1937 সালে এককোষী যমজ সন্তানের উপর পরীক্ষা করেছিলেন। সেই যমজ সন্তান দ্বয়ের নাম কি? একজনের নাম হলো ফ্রেড, FRED, ফ্রেড। আরেকজনের নাম এডুইন, EDWIN। তাহলে একজনের নাম ফ্রেড আর একজনের নাম এডুইন। এরা কিন্তু দুজন টুইনস। এরা হচ্ছে মানে কি বলা যায়, যমজ সন্তান। এর উপর পরীক্ষা করেছিলেন, সমীক্ষা তিনি করেছেন 1937 সালে। তিনি পরীক্ষা বা সমীক্ষা করে জানতে পারলেন যে এই ফ্রেড এবং এডুইন ছোটবেলায় একদম শিশু অবস্থায় কোনো কারণবশত একেবারে আলাদা হয়ে যায়, একদম আলাদা হয়ে যায়। মানে দুজনই চলে যায় দু ধরনের পরিবেশ। তো দুটো পরিবেশ আলাদা। তাদের বয়স যখন পৌঁছে যায় 26 বছর বয়সে, তখন তাদের সন্ধান মেলে। আর তখন তাদের উভয়ের মধ্যে ব্যাপক মিল লক্ষ্য করা যায়। এবং সেই মিলটা কোথায়? সেই মিলটা কি তাদের শিক্ষা দীক্ষাতে নয়, সেই মিলটা তাদের দৈহিক অঙ্গ প্রত্যঙ্গে। তাদের চুলের আকৃতি, মুখের গঠন, চোখের আকৃতি, চাল চলন, দেহের আকৃতি, গায়ের রং, চুলের রং, চোখের তারার রঙের মধ্যে অভূতপূর্ব মিল লক্ষ্য করা যায়। যেখান থেকে নিউম্যান ধারণা করেছেন যে দুজনের পরিবেশ আলাদা হলেও তারা একই বংশগতির বিভিন্ন বৈশিষ্ট্যগুলো প্রাপ্ত করেছে বলে তাদের মধ্যে দেহের আকার আকৃতির এত মিল। এখান থেকে নিউম্যান কিন্তু এই ধারণাটা পেলেন। তো এরপর আমরা যার পরীক্ষা জানবো তিনি হলেন কে? মনোবিদ ডগার্ড। মনোবিদ ডগার্ড তিনিও পরীক্ষা করেছেন এই বংশগতির উপরে। তিনি পরীক্ষা করেন 1914 সালে। 1914 সালে এক ব্যক্তির কুলপঞ্জি পরীক্ষা করেন। সেই পরিবারটা ছিল কি? কালিকক পরিবার। কালিকক হচ্ছে এটা কি একটা পরিবার, ঠিক আছে। এই কালিকক পরিবারের উপর এই মনোবিদ ডগার্ড পরীক্ষা করেন।
সেখানে তিনি সমীক্ষা করে জানতে পারলেন যে এই কালিকক পরিবারের কর্তা হলেন মার্টিন কালিকক। কালিকক পরিবারের কর্তা তাহলে কে? মার্টিন কালিকক। মার্টিন কালিকক যিনি একজন সৈনিক, মানে সেনাবাহিনীতে কাজ করেন। তার দুজন স্ত্রী ছিল। একজন স্ত্রী খুব বুদ্ধিমতী, আর একজন অল্প বুদ্ধি সম্পন্ন। সেক্ষেত্রে দেখা যায় যে বুদ্ধিমতী যে স্ত্রী, তার মাধ্যমে যে সকল সন্তানরা এলো তারা কিন্তু অতি বুদ্ধি সম্পন্ন। তারা হচ্ছে মেধাবী ছাত্রছাত্রী, মেধাবী শিশুদের জন্ম হয়েছিল বা মেধাবী ছেলেমেয়েরা জন্মগ্রহণ করেছিল। কিন্তু অল্প বুদ্ধি সম্পন্ন যে স্ত্রী ছিল, তার কাছ থেকে যে সন্তানগুলো সে প্রাপ্ত করেছিল তাদের মধ্যে বেশিরভাগই ছিল খুব অল্প বুদ্ধি সম্পন্ন। তো এই পরীক্ষা থেকে বা এই সমীক্ষা থেকে তিনি এই ধারণা গ্রহণ করলেন যে কেবলমাত্র বংশগতির কারণে, দেখো মেয়েটার মানে তার যে স্বল্প বুদ্ধি সম্পন্ন যে স্ত্রী বা তার যে বংশগতি, আর যে বেশি বুদ্ধি সম্পন্ন মানে বুদ্ধিমতী যে মহিলাটা, তার যে বংশগতি, দুজনের বংশগতি আলাদা। তো এ কারণে তাদের মাধ্যমে যে সন্তানগুলো পাওয়া যাচ্ছে তাদের মধ্যে এইরকম পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। তো এখান থেকে ডগার্ড এই ধারণা নিলেন যে এই ঘটনাটা ঘটছে কেবলমাত্র বংশগতি আলাদা আলাদা হওয়ার কারণে। তাহলে এটা গেল কি ডগার্ডের পরীক্ষা। তো এরপর আমরা জানবো কি, এরপর আমরা জানবো গ্যালটনের পরীক্ষা। গ্যালটনের পরীক্ষা। তাহলে গ্যালটন কি পরীক্ষা করেছিলেন? গ্যালটন পরীক্ষা করেছিলেন 1969 সালে। তিনি কিসের উপর পরীক্ষা করেন? তিনি কুলপঞ্জির উপর পরীক্ষা করেন। তিনি 1969 সালে তিনি 977 জন বুদ্ধি মানে প্রতিষ্ঠিত ব্যক্তি, 977 জন প্রতিষ্ঠিত ব্যক্তি এবং 977 জন তাহলে প্রতিষ্ঠিত ব্যক্তির উপর পরীক্ষা করেন, এবং 977 জন স্বাভাবিক যে যারা ব্যক্তি হয় স্বাভাবিক। তাহলে গ্যালটন 977 জন প্রতিষ্ঠিত ব্যক্তি এবং 977 জন অতি সাধারণ ব্যক্তির উপর পরীক্ষা করেছেন, তাদের কুলপঞ্জি পরীক্ষা করেছেন। সেখানে তিনি দেখেছেন যে 977 জন প্রতিষ্ঠিত ব্যক্তির মধ্যে প্রতিষ্ঠিত ব্যক্তির কুলপঞ্জি লক্ষ্য করে দেখেন যে সেখানে 536 জনই 536 জন ছিল প্রতিষ্ঠিত ব্যক্তি, মানে তাদের কুলপঞ্জি মানে 577 জন যে 977 জন যে মানে প্রতিষ্ঠিত ব্যক্তি যাদের উপর পরীক্ষা করেন তাদের বংশগতি লক্ষ্য করেন, মানে তাদের পূর্বপুরুষদের লক্ষ্য করেন, সেখানে দেখলেন যে 536 জনই ছিল প্রতিষ্ঠিত ব্যক্তি। আবার 977 জন যে অতি সাধারণ ব্যক্তি যাদের কুলপঞ্জি পরীক্ষা করেছিলেন তাদের কুলপঞ্জি লক্ষ্য করে দেখেন যে তাদের পূর্বপুরুষদের মধ্যে মাত্র 4 জন ছিল প্রতিষ্ঠিত। তাহলে এখানে 977 জনের পূর্বপুরুষদের 4 জন মাত্র প্রতিষ্ঠিত যারা অতি সাধারণ ছিল, আর 977 জন প্রতিষ্ঠিত ব্যক্তির কুলপঞ্জি পরীক্ষা করে দেখেন সেখানে 536 জন ছিল প্রতিষ্ঠিত ব্যক্তি। এখান থেকে তিনি এই ধারণায় এলেন যে 577 জন প্রতিষ্ঠিত ব্যক্তি ছিল, মানে তাদের যে বংশগতির বৈশিষ্ট্যগুলো তাদের সন্তানদের মধ্যে এসেছে। তো এ কারণে বেশিরভাগটাই হচ্ছে 977 জনের এই জন্য তারা এতজন প্রতিষ্ঠিত, এতজন তারা হচ্ছে কোনো না কোনো ভালো কাজের সঙ্গে যুক্ত। কিন্তু 977 জন যে অতি সাধারণ ব্যক্তি তারা অতি সাধারণ হয়েছে এই কারণে, কারণ তাদের বংশগতির বেশিরভাগ মানুষই ছিলেন খুব অতি সাধারণ মানে একদম সাধারণ পরিবারের। তো যাদের মধ্যে 4 জন প্রতিষ্ঠিতও ছিলেন। তো যাই হোক, সামান্য বিন্দুমাত্র ব্যতিক্রম ঘটেছে, কিন্তু পরীক্ষার দ্বারা কিন্তু এটা আমরাও বুঝতে পারছি যে মাত্র 4 জন প্রতিষ্ঠিত ছিল।
তুমি ভাবো 977 জন অতি সাধারণ ব্যক্তিকে উপর পরীক্ষা করে দেখা গেল যে তাদের বংশগতি মানে তাদের পূর্বপুরুষদের 4 জন মাত্র প্রতিষ্ঠিত, আর বাদ বাকি সবই অতি সাধারণ। তো এ কারণেই তারাই অতি সাধারণ হয়েছে। কিন্তু এখানে দেখো 977 জন প্রতিষ্ঠিত ব্যক্তির যখন কুলপঞ্জি পরীক্ষা করা গেল, সেখানে দেখা গেল যে তাদের যে পূর্বপুরুষরা, তাদের পূর্বপুরুষদের 536 জন ছিল প্রতিষ্ঠিত ব্যক্তি। এ কারণে কিন্তু তারাও প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে এখানে কিসের প্রভাব দেখা যাচ্ছে? বংশগতির প্রভাব। তো এই কারণে গ্যালটন এই সিদ্ধান্ত নিয়েছেন। তো এরপর আমরা দেখব কি আর একটা আমরা পরীক্ষার কথা জেনে নিই। সেখানে আমরা জানবো কি ডাগডেল। এরপর আমরা যার পরীক্ষার কথাটা জানবো সেটা হচ্ছে ডাগডেলের পরীক্ষা। তাহলে ডাগডেলের পরীক্ষা, ডাগডেল কি পরীক্ষা করেছেন না, মনোবিদ ডাগডেল একজন কয়েদির উপর পরীক্ষা করেছিলেন। মনোবিদ ডাগডেল একজন কয়েদির উপর পরীক্ষা করেছিলেন। সেই কয়েদিটার নাম ছিল, মনোবিদ ডাগডেল যার উপর পরীক্ষা করেন সেই কয়েদিটার নাম ছিল ডিউক। ঠিক আছে, সেই কয়েদিটার নাম ছিল কি? ডিউক। তিনি ডিউক নামে একজন কয়েদির উপর পরীক্ষা করেন। ডিউক, তিনি ডিউকের 5 বছর মানে 5 পূর্বপুরুষের কুলপঞ্জি পরীক্ষা করেন। সেখানে তিনি দেখেন যে তার পূর্বপুরুষরাও, এই ডিউক হচ্ছে একজন কয়েদি, সে কোনো খারাপ কাজের জন্য, খারাপ আচরণ হোক, খারাপ কাজ হোক, যে কারণেই হোক, সে একজন কয়েদি, জেলের আসামি। তো তার 5 পূর্বপুরুষের কুলপঞ্জি পরীক্ষা করে দেখলেন ডাগডেল যে তার 5 পূর্বপুরুষেরা প্রত্যেকেই কিছু না কিছু খারাপ কাজের কারণে তারা কেউ খুন, কেউ চুরি, কেউ ডাকাতি, কেউ আবার খারাপ কাজের জন্য জেলবন্দি আসামি। তো এই বিভিন্ন কারণে তারাও কিন্তু কয়েদি ছিল। তো এ কারণে ডাগডেল এই ডিউকের পরীক্ষা থেকে এই ধারণা নেন যে তাদের পূর্বপুরুষেরা যেহেতু কয়েদি ছিল বা তাদের কয়েদির বিভিন্ন গুণগুলো তাদের মধ্যে ছিল, সে কারণে ডিউকের মধ্যেও কিন্তু সেই গুণগুলো এসেছে। তো এই কারণে তিনি বললেন যে এর মূল কারণ হলো, ডিউকের কয়েদি হওয়ার মূল কারণ হলো তার বংশগতি, তার কারণ তার পূর্বপুরুষেরা ছিল কয়েদি। তো আমরা এটা কিন্তু একটা ধারণা পেতে পারি একটা উদাহরণের মাধ্যমে। তোমরা দেখবে যারা গায়ক হয় তাদের মা বাবা বা তাদের পূর্বপুরুষেরা দেখবে কেউ না কেউ গায়ক ছিল বা গায়ক এখনো গান করে, বা কেউ বা একজন বড় মাপের গায়ক বা গায়িকা ছিল তাদের পূর্বপুরুষেরা। এটা কিন্তু একটু লক্ষ্য করবে যারা গায়ক হয়। ঠিক আছে, তো সেইভাবে ডাগডেলের পরীক্ষাটাও কাছাকাছি সেই রকম। তো আমরা মোটামুটি 4টি পরীক্ষার মাধ্যমে এটুকু ধারণা হয়েছে যে বংশগতির কিন্তু একটা ব্যাপক প্রভাব শিক্ষার্থী বা শিশুর উপর থাকে। তো এবার আমরা জানবো শিক্ষার্থী জাতি তাদের বংশগতি থেকে প্রাপ্ত গুণগুলো নিয়ে, মানে যে গুণগুলো নিয়ে জন্মালো সেই গুণগুলো যাতে সঠিকভাবে বিকশিত হয় তার জন্য শিক্ষা কিভাবে ব্যবস্থা করবে। ঠিক আছে, তাহলে শিক্ষার ভূমিকা। তাহলে এখন আমরা জানবো কি, এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে বংশগতির বিকাশে শিক্ষার ভূমিকা। বংশগতির বিকাশে শিক্ষার ভূমিকা। শিক্ষা কি ভূমিকা গ্রহণ করবে? আমি আমার বংশগতির মাধ্যমে কিছু বৈশিষ্ট্য নিয়ে জন্মেছি, কিন্তু ওই বৈশিষ্ট্যগুলো যাতে আমি প্রকাশ করব তার জন্য শিক্ষা কি ভূমিকা গ্রহণ করবে? শিক্ষা চালিত হয় কিসের মাধ্যমে? বিদ্যালয়ের মাধ্যমে, সমাজের মাধ্যমে। তো প্রথম যে পয়েন্টটা আমরা জানবো সেটা হচ্ছে কি বৈষম্যতার নীতি অনুসরণ। বৈষম্যতার নীতি অনুসরণ কি না, প্রত্যেকটি শিশু কিন্তু বিদ্যালয়ে যে আসে তারা কিন্তু একই পরিবার থেকে আসে না, তারা সমাজের বিভিন্ন প্রান্ত থেকে বিদ্যালয়ে শিক্ষা গ্রহণের জন্য আসে। তাহলে তাদের কিন্তু বংশগতি আলাদা আলাদা, তাদের যে বৈশিষ্ট্যগুলো সেগুলোও কিন্তু আলাদা আলাদা।
তাহলে সেই শিক্ষার্থীরা যাতে সঠিকভাবে নিজেদের বৈশিষ্ট্যগুলোকে প্রকাশ করতে পারে, তার জন্য প্রত্যেক শিক্ষার্থীর বংশগতির মাধ্যমে যে তারা গুণগুলো নিয়ে এসেছে সেগুলোর ভিত্তিতে তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে বা তাদেরকে শিক্ষণ প্রদান করতে হবে। ঠিক আছে, তাহলে বৈষম্যতার নীতি মানে প্রত্যেক শিক্ষার্থীর জন্য আলাদা আলাদা ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। এটাকেই বলা হচ্ছে যে বৈষম্যতার নীতি অনুসরণ করা। তো এরপর আমরা দেখব কি, তাহলে বৈষম্যতার নীতি অনুসরণ আর কি, মনোবিজ্ঞানের অনুসরণ। মনোবিজ্ঞানের অনুসরণ কি না, এখানে যেহেতু প্রত্যেক শিক্ষার্থী বিভিন্ন পরিবার থেকে আসে, যেহেতু প্রত্যেক শিক্ষার্থীর বংশগতি আলাদা, তো সে কারণে তাদের চাহিদা, সামর্থ্য, আগ্রহ, প্রবণতা, ইচ্ছা, আকাঙ্ক্ষা এগুলো আলাদা হওয়া স্বাভাবিক। তো সে কারণে তাদের সেই চাহিদাগুলোকে, তাদের সেই আগ্রহগুলোকে গুরুত্ব দিয়ে শিক্ষার ব্যবস্থা করতে হবে, অর্থাৎ মনোবিজ্ঞান সম্মত শিক্ষার ব্যবস্থা করতে হবে। এটা হচ্ছে মনোবিজ্ঞানকে অনুসরণ। তো এরপর 3 নম্বর পয়েন্টে আমরা যেটা দেখব সেটা কি না, উপযুক্ত বিষয়বস্তু নির্বাচন। উপযুক্ত বিষয়বস্তু নির্বাচন প্রত্যেক শিক্ষার্থীর আগ্রহকে, প্রত্যেক শিক্ষার্থীর শিখন ক্ষমতাকে, প্রত্যেক শিক্ষার্থীর বুদ্ধির ক্ষমতাকে, প্রত্যেক শিক্ষার্থীর স্মৃতিতে ধরে রাখার ক্ষমতাকে গুরুত্ব দিয়ে, তাদের চাহিদাকে গুরুত্ব দিয়ে, তারা যে সমাজে থাকে সেই সামাজিক চাহিদাকে গুরুত্ব দিয়ে, সেই সামাজিক চাহিদার উপর ভিত্তি করে, শিক্ষার্থীর চাহিদার উপর ভিত্তি করে যে সমস্ত বিষয়গুলো শিক্ষার্থীদের উপযোগী বলে মনে হবে সেই বিষয়বস্তুগুলোকে পাঠ্যক্রমের মধ্যে, পাঠ্য বিষয়বস্তুর মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। ঠিক আছে, তবেই কি হবে, শিক্ষার্থীর বংশগতির বিকাশ ঘটবে। আচ্ছা, তো এরপর কি, শিক্ষা উপকরণ ব্যবহার। শিক্ষা উপকরণ ব্যবহার দেখো, প্রত্যেক শিক্ষার্থীর, আমরা জানলাম যে প্রত্যেক শিক্ষার্থী বিভিন্ন বংশগতি থেকে এসেছে, সে কারণে তাদের চাহিদা, সামর্থ্য, তাদের বুদ্ধি একই নয়। তাহলে দেখো, যে শিক্ষার্থীটা একবার বললে বুঝে নেয়, যে শিক্ষার্থীরা একবার বললে বুঝতে পারে না, তাহলে তাদের মধ্যে একটা তফাৎ সৃষ্টি হলো। তাহলে এখানে যদি আমি কি করি, একটা শিক্ষা উপকরণ নিয়ে বোঝানোর চেষ্টা করি। ঠিক আছে, ধরো মনে করো আমি এখানে ভূগোল পড়াচ্ছি, সেখানে আমি যদি একটা ম্যাপ নিয়ে বোঝানোর চেষ্টা করি, তাহলে কি হবে, যে বুঝতে পারে সে তো ভালোভাবে বুঝতে পারবে, আর যে বুঝতে পারে না তারও কিন্তু একটা আইডিয়া বা একটা ধারণা তৈরি হয়ে যাবে বিষয়বস্তুর মধ্যে, বিষয়বস্তু সম্পর্কে। তাহলে দেখো, আমরা শিক্ষা উপকরণ ব্যবহার করতে পারি। এবার দেখো 5 নম্বরে কি হবে, আচ্ছা কালারটা আলাদা হয়েছে, হোক। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা কি না, বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। তারা কি কোনো রোগে আক্রান্ত হচ্ছে কিনা, বা তাদের কোনো শারীরিক বা মানসিক বা কোনো দৈহিক আভ্যন্তরীণ কোনো সমস্যা তৈরি হচ্ছে কিনা শরীরের দিক থেকে, তার ব্যবস্থা করতে হবে। অর্থাৎ বিদ্যালয়ে নিয়মিত নির্দিষ্ট সময় অন্তর, নির্দিষ্ট দিন অন্তর তাদের স্বাস্থ্য পরীক্ষা করানোর একটা ব্যবস্থা বিদ্যালয় থেকে করতে হবে। ঠিক আছে, আচ্ছা আর কি আমরা করতে পারি বিদ্যালয় থেকে, তাহলে কি হবে বলতো, তাহলে তাদের যদি কোনো বংশগতির দিক থেকে যদি তারা কোনো অক্ষমতায় ভোগে, হয়তো কোনো একটা শিশু আছে যে বংশগত কারণে সামান্য হয়তো হাতটা বাঁকা, কি সে সামান্য তার আঙুলটা বাঁকা, তো সেখানে তাকে কিছু পরামর্শ দেওয়া যেতে পারে। সেখান থেকে যদি কোনো অপারেশনের মাধ্যমে সেইটা ঠিক করে নেওয়া যায়, তারও পরামর্শ দেওয়া যেতে পারে। তার আগে কিন্তু তাহলে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করতে হবে এ কারণে। আচ্ছা আর কি না, সৃজনমূলক কাজের ব্যবস্থা। সৃজনমূলক কাজের ব্যবস্থাটা কি না, সৃজনমূলক কাজের ব্যবস্থা বলতে বোঝায় যে প্রত্যেক শিক্ষার্থীর যেহেতু বংশগতি আলাদা, তাদের বৈশিষ্ট্য যেহেতু আলাদা, তাদের চাহিদা যেহেতু আলাদা, তাদের প্রতিভাও কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে। কোনো শিশু পড়াশোনায় ভালো, কেউ বা খেলাধুলায় ভালো, কেউ বা গান বাজনায় ভালো, কেউ বা নাটকে ভালো। তাহলে আমাদের কি করতে হবে, সৃজনমূলক কাজের ব্যবস্থা করতে হবে। কেউ বা পেন্টিংয়ে ভালো, ছবি আঁকায় ভালো, কেউ বা সেই যে অঙ্কন, ছবি আঁকাতে কেউ ভালো।
তাহলে তাদের যেই প্রতিভাগুলো তারা প্রকাশ করবে কিভাবে? যদি না আমি এগুলো আয়োজন করি, তাহলে বিদ্যালয়ে কি করতে হবে? সৃজনমূলক বিভিন্ন কাজের আয়োজন করতে হবে, যার মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভাগুলোকে আমরা নির্বাচন করতে পারবো, যে কোন শিক্ষার্থী কোন প্রতিভা তারা দেখাতে পারছে। তো সেই অনুযায়ী তাদের পরামর্শ দেওয়া যেতে পারে, নির্দেশনা দেওয়া যেতে পারে। আরও হতে পারে যে শিক্ষামূলক নির্দেশনা, আবৃত্তিমূলক নির্দেশনা, এগুলোও হতে পারে পয়েন্টের মধ্যে। তো যাই হোক, আমরা 6টা পয়েন্ট আলোচনা করে ফেলেছি। তো তাহলে আমরা জেনে নিলাম যে বংশগতির বিকাশে শিক্ষার ভূমিকা। এইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে, এই পার্টের। তো আজকের আলোচনাটা ঠিক এইখান পর্যন্ত। তো পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব পরিবেশ সম্পর্কে। আজ আমরা জেনে নিলাম বংশগতির ব্যাপারে, পরবর্তী ভিডিওতে আমরা জানবো পরিবেশ সম্পর্কে। তো সেই ভিডিওটা তোমরা খুব শীঘ্রই পাবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো।